আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প হাগ ডে। গল্পটি তাহলে শুরু করি। আগুন আগুন! শত কণ্ঠের মিলিত চিৎকারে ঘুম ভেঙে গেল রিতমের। চোখ মেলে তাকিয়ে দেখে তার ঘরের দরমার বেড়াটা জ্বলছে দাউ দাউ করে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাচ্ছে। ভয়ে চিৎকার করে ওঠে সে। তার চিৎকারে ঘরের সবার ঘুম ভেঙে যায়। মা, বোন আর রিতম অসুস্থ বাবাকে কোনো মতে ঘর থেকে বার করে আনে। বাইরে বেরোতেই বস্তির লোকেরা তাদের টানতে টানতে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। পুরো হঠাৎ কলোনি জ্বলছে। পাশে সারি সারি বহুতলের বাসিন্দারা নিজেদের বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করছে। কেউ বলছে দমকলকে খবর দাও, কেউ বলছে পুলিশ ডাকো, কিন্তু কেউই বারান্দা থেকে নেমে বস্তিবাসীর সাথে পাছে থাকতে চাইছে না। যাদের ঘরে আগুন লেগেছে তারাই বালতি, কলসি, হাঁড়ি নিয়ে নিকটবর্তী পুকুর থেকে জল এনে যতুগৃহ নেভানোর চেষ্টা করছে। দেখতে দেখতে ঘণ্টা দুয়ের মধ্যে হঠাৎ করে গজিয়ে ওঠা হঠাৎ কলোনি পুরোটাই ছাই হয়ে গেল পুড়ে। ঘর পোড়ার সাথে সাথে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর বর্তমানের সঞ্চয়, ভবিষ্যতের স্বপ্ন সব পুড়ে শেষ। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠছে আকাশে। এক রাতের মধ্যে রাস্তায় এসে পড়া মানুষগুলোর আর্তনাদ আর হাহাকারে কলোনির বাতাস ভারী হয়ে উঠেছে। সব কিছু যখন প্রায় শেষ তখন দমকল এলো, পুলিশ এলো। পরদিন সকালে কাউন্সিলর এলেন, মন্ত্রী এলেন। একই বক্তৃতার ফাটা রেকর্ড বাজিয়ে গেলেন সবাই। ঘটনার তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবে, সরকার বস্তিবাসীর পাশে আছে, ইত্যাদি প্রভৃতি। কেউ বলল সাবোতাজ, কেউ বলল নিশ্চয়ই আবার কোনো বহুতল হবে, তাই আগুন লাগিয়ে কায়দা করে বস্তি উচ্ছেদ করা হলো। কয়েকদিন ধরে চালানোর মতো মুখরোচক খাদ্য পেয়ে গেল মিডিয়া। কিন্তু যাদের পেটে গামছা বেঁধে খিদে সহ্য করতে হয় তাদের কি হবে? রিতমের বাবা সিদ্ধান্ত নিলেন গ্রামের বাড়ি ফিরে যেতে হবে। খেতে পাক না পাক মাথা গোঁজার ঠাঁইটুকু অন্তত পাওয়া যাবে। আকাশ ভেঙে পড়ল রিতমের মাথায়। আর মাত্র 7 দিন বাদে মাধ্যমিক পরীক্ষা। সে পরীক্ষা দিতে পারবে না এ কথা কিছুতেই নিতে পারছে না মেনে। এতদিনের পরিশ্রম, স্বপ্ন সব বৃথা হবে। বাবা তাঁর সিদ্ধান্তে অনড় দেখে ছুটে গেল সে স্কুলে। ছলছল চোখে হেড স্যারকে এক নিঃশ্বাসে বলল কটা কথা। স্যার, আমি পরীক্ষা দিতে পারবো না, আমাদের ঘর পুড়ে গেছে, বাবা গ্রামে ফিরে যাচ্ছে, কি করব স্যার? আমি সব শুনেছি, অত ভাবিস না, তুই পরীক্ষা দিবি। কিভাবে স্যার, কিভাবে? বই খাতা সব পুড়ে গেছে, হাউ হাউ করে কেঁদে ফেলে রিতম। হেড স্যার ওকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। ওরে, কাঁদছিস কেন? আমি তো আছি তোর পাশে, তোর স্কুল আছে তোর পাশে। বাবা তো গ্রামে চলে যাচ্ছে সবাইকে নিয়ে, এখানে তো আমাদের থাকার জায়গা নেই। ওরা যান, কিন্তু তুই এখন যাবি না, পরীক্ষা দিয়ে তারপর যাবি। স্যার, আমি থাকবো কোথায়? আমার সব ভাবা হয়ে গেছে। তুই বাবা কষ্ট করে কটা দিন স্কুলের দারোয়ানের ঘরে থেকে যা। মিড ডে মিলের খাবার থেকে তোর খাওয়ার ব্যবস্থা করে দেব, আর বই খাতা সব স্কুল থেকেই দেওয়া হবে। কিন্তু পরীক্ষা তোমায় বাবা দিতেই হবে, পালানো চলবে না। রিতমের মনে হলো স্বয়ং ভগবান কল্পতরু হয়ে তার মাথায় হাত রেখেছেন। আর চিন্তা নেই। পায়ের তলার হঠাৎ করে সরে যাওয়া মাটিটা আবার ফিরে এসেছে। শুধু সংকল্পে কঠিন হয়ে মাটিটাকে শক্ত করে নিতে হবে। কি ভাবছিস? যা, গিয়ে বাবাকে ডেকে নিয়ে আয়। আমি ওনাকে রাজি করাবো। মানুষ সামনের দিকে হাঁটে, পিছন দিকে নয়, বুঝলি? মাথায় স্নেহের হাতের স্পর্শ পেয়ে রিতমের তখন বিগলিত করুণা, জাহ্নবী যমুনা অবস্থা। দৌড় লাগায় সে তার পুড়ে যাওয়া বস্তির দিকে। হেড স্যার মাধ্যমিকের পরেও রিতমকে গ্রামে ফিরে যেতে দেননি। স্কুলের সর্বোচ্চ নাম্বার পাওয়া ছাত্রটির কলকাতায় থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। স্কুলেই একাদশ শ্রেণীতে ভর্তি করে সব রকম ফিস মকুব করা থেকে বই খাতার ব্যবস্থা সব করেছিলেন। রিতমও স্যারের ভরসার উপযুক্ত হিসাবে নিজেকে প্রমাণ করেছিল।
একজনের গ্যারেজ ঘরের এক চিলতে জায়গাতে থেকেই সে ছাত্র পড়িয়ে সকালে খবরের কাগজ বিলি করে নিজের সব খরচ চালিয়েছে। ইঞ্জিনিয়ারিং তো পুরোটাই স্কলারশিপের টাকাতেই পড়েছে। চাকরি পেয়ে সে স্কুলে গিয়েছিল দেখা করতে। প্রণাম করতেই হেড স্যার তাকে আনন্দে জড়িয়ে ধরেছিলেন। সেদিন তার চোখে রিতম জল দেখেছিল, সন্তানসম ছাত্রের সাফল্যে আনন্দাশ্রু। ক্রিং 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 একটা ফোন আসে। রিংটনের শব্দে পিছনে ফেলে আসা স্মৃতির জগৎ থেকে বাস্তবে ফিরে আসে রিতম। হ্যালো রিতম। হ্যাঁ মা বলো। তুই এখনও বাড়ি ফিরলি না কেন বাবা? কী রে, চুপ করে আছিস কেন? কিছু হয়েছে তোর? আমি ঠিক আছি মা। তোর গলাটা এমন বিষণ্ণ লাগছে কেন? বল না বাবা, আমার চিন্তা হচ্ছে তো। টেনশন করো না মা, আসলে একটা... কি হয়েছে বল না বাবা? কথাই তো বলতে পারছিস না। অফিসে কারো কিছু হয়েছে? এত মন খারাপ কেন তোর? একটা অ্যাক্সিডেন্ট। কার অ্যাক্সিডেন্ট? কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না বাবা। হেড স্যার চলে গেলেন। কে চলে গেলেন? আমাদের হেড স্যার। আমি এখন নিমতলা শ্মশানে। বেশ কিছুক্ষণ ফোনের দুই প্রান্তই চুপচাপ। বড্ড ভালোবাসতেন তোকে। হ্যাঁ মা, আমি দ্বিতীয়বার পিতৃহারা হলাম। ভগবানকে তো চোখে দেখা যায় না বাবা। স্যার ছিলেন আমাদের কাছে সাক্ষাৎ ভগবান। আজ আমি যতটুকু করতে পেরেছি জীবনে, সব তো তাঁরই জন্য। ঠিক, উনি পাশে ছিলেন বলেই জীবনের কঠিন লড়াইটা লড়ার সাহস পেয়েছিলি। এতক্ষণ এখানে বসে সেই পুরনো স্মৃতিগুলোই তো ঘাঁটছিলাম মা। স্মৃতি ছাড়া আর তো কিছুই রইল না রে। ওনার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না বাবা। পথ দুর্ঘটনায় স্যার মারা গেছেন, খবরটা আমি বিশ্বাসই করতে পারিনি মা। বিশ্বাস করার মতো কথা তো নয় বাবা। ফুলের মালায় মোড়া হেড স্যারকে বড় অসহায় লাগছে মা। যে মানুষটা নিঃস্বার্থভাবে ভালোবেসে অন্য মানুষকে আশ্রয় দেন, ভরসা দেন, তাকে এভাবে অসহায়ের মতো শুয়ে থাকা মানায় না। শান্ত হ বাবা, নিজেকে কন্ট্রোল কর। পারছি না মা, পারছি না। ফোনটা রেখে দেয় রিতম। বুকের ভিতরটা তার ব্যথায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। হাউ হাউ করে কাঁদে রিতম। তার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, স্যার উঠুন একবার, সেদিনের মতো করে আর একবার আমাকে আপনার বুকে আশ্রয় দিন। আপনার ওই হাঁকটা ভীষণ মিস করছি স্যার, ভীষণ মিস করছি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে রীনা দত্ত বন্দ্যোপাধ্যায়, পাঠে জয়তী। ধন্যবাদ।